সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের আনন্দ নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন। এই সময়টাতে একটু শ্রান্তি এবং ক্লান্তি, তার সঙ্গে বিশ্রাম, এবং সাথে আছে নেক্সাস এবং আমাদের দুজন খুবই প্রিয় মানুষ। ঈদের দিন বলেই আজকে আমরা ভিন্ন আলোচকদেরকে ডেকেছি এখানে, এবং এমন দুজনকে ডেকেছি যাদেরকে আপনারা অনেক চেনেন। আজকে আমাদের বিষয় হচ্ছে সোনালী মানবী, রূপালী গল্প। এবং আজকে দুজন সোনালী মানবী এখানে উপস্থিত রয়েছেন। একজন হচ্ছেন আজমেরী হক বাঁধন, অভিনয় শিল্পী, অনেক সক্রিয়, বিভিন্ন সামাজিক আন্দোলনে তাকে আমরা দেখি। নানান বিষয়ে আপনি অনেক উচ্চকণ্ঠ এবং বেশ শক্তিশালী একটি কণ্ঠ। এবং তার পাশে আছেন পিয়া জান্নাতুল, তিনি আইনজীবী, কিন্তু তার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে, তারপর অভিনয় করেছেন, মিস বাংলাদেশ হয়েছেন, মিস ইউনিভার্সিটিতে সম্ভবত আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হ্যাঁ, এবং এখন আপনি নানানভাবে নিজেকে সক্রিয় রেখেছেন, তবে বেশি সময় দেন সম্ভবত পেশায়, আইন পেশায়। কিন্তু এর বাইরে আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, হয়তো সামনে আরো অভিনয় করবেন, নাটকে অভিনয় করবেন, আমরা আশা করি। আজকের ঈদ কেমন কাটলো বাঁধন? ঈদ তো খুবই ভালো কাটছে। মানে আমি একটু ফাঁকিবাজ টাইপের, সো বেশি কাজ আমার করতে হয় না। আমার বাবা আমার বাসায় থাকার একটা সুবিধা, এটা মানে আমি নেই সব সময়। সেটা হচ্ছে যে আব্বু আম্মুই সব দায়িত্ব পালন করে, রান্নাও আম্মুই করে। সো আমাদের কাজ হচ্ছে শুধু খেয়ে। আপনি এখনো সেই আমি সেই কিশোরীর জীবনই রয়ে গেছে। এইটা বাবা মার সাথে থাকার ব্লেসিং, সো এটা হলো। আর যেহেতু আমার গত ঈদে যে সিনেমাটা রিলিজ হয়েছে ওইটা এখনো চলছে, বনলতা এক্সপ্রেস, এবং ওটিটি হইচই এবং আইস্ক্রিন দুইটাতেই আমার একটা সিরিজ, একটা ফিল্ম চলছে। তো ওইগুলাও সবাই দেখে। একটা হচ্ছে চক্র 2, আর একটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, হইচই চলছে। সো মানে ওগুলারও রিভিউ মানুষ দেখছে, অনেকে দেখে এখন দেখতে বসবে, টেক্সট করছে, ওইটার একটা আলাদা মজা আছে। আপনি আজকে আপনার পুরনো কাজের যে বোনাস সেটা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা অনুরোধ আছে ঈদের দিনে, সেটা হচ্ছে যে আপনি যদি এরকম ফর্মালি আমাদেরকে আপনি করে বলেন, কিন্তু আপনি বলা হচ্ছে নিয়ম, কিন্তু এখন আমাদের জন্য এটা অস্বস্তিকর। মানে আমার মনে হচ্ছে আপনি অনেক দূরে চলে গেলেন তুষার ভাই, মানে আপনি তো এত দূরে না। তাহলে তুমি করে বলতে। হ্যাঁ প্লিজ। আইনজীবী কি বলে আমি জানি না, বাট আমাকে আপনি করে বললে আমার মনে হচ্ছে আল্লাহ, তুষার ভাই কই চলে গেল। কিন্তু আইনের পরামর্শ নিতে হবে। টেলিভিশনে কি আমরা এইভাবে তুমি বলতে পারি? আই থিঙ্ক এটা আপনার সাথে কার কিরকম রিলেশন সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি বলবো তুষার ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনি এক্সাম্পল সেট করেন। সো নতুনদের জন্য এটাই মনে হয় ঠিক আছে বাঁধন আপু। নাহলে একটা নতুন মেয়ে এসে আপনাকে তুষার ভাই যেরকম করে তুমি করে বলছে এসে বলে, তখন আপনি আবার তাকে ধমক দিয়ে বসবেন। সবাইকে তুমি বলে। হ্যাঁ, সেটা ছোট সব তুমি সবাইকে। জি, মানে আমি জানি না, আমার কাছে মনে হয় যে এটা আপনার জন্য আসছি ঈদের আজকে সুযোগটা নিতে পারি, কিন্তু আসলে আপনি করে বলা উচিত। আচ্ছা, যখন তুমি বলতে ইচ্ছা করবে আমরা বলে ফেলবো। আচ্ছা, তো যে আলাপের মধ্যে ছিলাম, কিন্তু আপনার বাসায় আরেকজন কিশোরী আছে, আপনার কন্যা, এবং আপনারা একসময় সব একই রকমের পোশাক পরতেন। এই ঈদেও কি একই রকম পোশাক বানিয়েছেন? পোশাক বানিয়েছি আমরা। আমার মেয়ে মাঝখানের একটা সময় আসছিল ভাইয়া, যখন হচ্ছে তার একটা হলো যে না আমরা একই রকম কাপড় পরি, এটা খুব অড, এটা আমি করতে চাই না। সে বড় হয়েছে, তার একটা মতামত তৈরি হয়েছে। তো তারপরে আবার মতামত দিল যে না আমরা কিছু কাপড় একরকম পরতে পারি মা। সো এখন আবার সেই সময়টা চলে আসছে, গত 2 বছর ধরে সে এখন আবার আমার সাথে ম্যাচিং কাপড়। এখন তো সে মনে হয় মায়ের কাপড় ওয়ার্ড্রোব থেকে নিয়ে পড়তে পারে, প্রায় আপনার মতোই হয়ে গেছে। একদম নিয়ে রেখে দেয় ওই কাপড়, আমি আর ধরতে পারি না। কিন্তু তার কোনো কিছু যদি আমি শেয়ার করতে চাই তাহলে সেটা আর দিবে না, ইভেন আমারটাও আর দিবে না। আপনার তো পুত্র। জি। তো পুত্র কি করে? পুত্র তারা আপনার মতো পোশাক পরে না? না, পুত্র আমার মতো পোশাক পরে না। পুত্রের মতো পোশাক পরে। পুত্র এখনো ছোট আছে, সো তার বাবারটাও মাঝে মাঝে এসে বাবারটা শেয়ার করারও তার এখনো সময় হয়নি। তার নাকি অনেক পছন্দ তৈরি হয়েছে, সে গাড়ি পছন্দ করে, আপনার গাড়ির রং কেমন হবে সেটা ঠিক করে দেয়। হ্যাঁ, সে সবকিছু এখন মানে আমার লাইফে তুষার ভাই আমি সবসময় আমি ডিকটেট করেছি সব জায়গায় যে না এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। শুধু ছেলে হওয়ার পর থেকে, আর ছেলে একটু যেহেতু বড় হচ্ছে, ও আস্তে আস্তে বলছে, আমার শুনতে ভালো লাগে যে আমাকে কেউ বলছে। তার মানে সেই কি একমাত্র ছেলে যার কথা আপনি শোনেন? হ্যাঁ, একমাত্র, আর কোনো ছেলের কথা আমি শুনি না। একটা বিষয় জিজ্ঞেস করি, আপনি এই 5ই আগস্টের যে আন্দোলন এবং যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনি বেশ অ্যাক্টিভ ছিলেন, এবং আমরা দেখলাম যে আপনাকে এরপর এবং এর আগে বহুভাবে সোশ্যাল মিডিয়াতে একটা প্রতিক্রিয়া সহ্য করতে হয়েছে, এবং বিভিন্ন কারণে আপনাকে প্রতিক্রিয়া সহ্য করতে হয়। আপনি কান উৎসবে গেলেন,
আপনার পোশাক নিয়ে লোকে কথা বলতে শুরু করলো, আপনি আন্দোলনে গেলেন, আপনার আন্দোলনের উদ্দেশ্য কি সেটা নিয়ে প্রশ্ন করতে শুরু করলো। আবার এখন আপনি বিভিন্ন বিষয়ে মতামত দিলে বলে যে না উনি এটা হতে চেয়েছিলেন, পারেন নাই, তাই এরকম করছেন, পাত্তা পান নাই। পারতে পার নাই, হ্যাঁ নানান রকম কথা বলে। এটা কি আপনার কেন মনে হয় যে এটা কেন করে লোকজন? আমার মানে কাছে আজকে হয়তো ঈদের প্রোগ্রামে বলতে শুরু করবে, হ্যাঁ উনি কেন ঈদের দিন এসেছেন, উনি তো মাঠে থাকার কথা ছিল। মাঠে থাকার কথা ছিল। আমার কাছে মনে হয় ভাইয়া সামাজিকভাবে তো আমাদের একটা অবক্ষয় হয়েছে, আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনার একটা অবক্ষয় হয়েছে, যেটা আমার মানে আমার যদি বেড়ে ওঠাটা আমি চিন্তা করি যে আমার এখন 43 এইজ, তো আমি যখন আরও ইয়াং ছিলাম তখন আমি সমাজকে যেভাবে দেখেছি, মানুষকে যেভাবে রিয়্যাক্ট করতে দেখেছি বা যেভাবে আসলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেছি, সেইটার সাথে এখনকার সময়ের কিন্তু অনেক পার্থক্য। মানুষ অনেক অস্থির, অনেক ডিস্টার্ব, তারা তাদের ফ্রাস্ট্রেশন মানুষের উপরে বের করে, এইটার একটা বড় প্রভাব সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই। আর আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, সো আমরা হয়তো তাদের ওই ভেতরকার নোংরামিটা দেখতে পেতাম না, এখন সেটা প্রকাশ্যে আসছে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমি তো রেগুলার থেরাপি করি ভাইয়া, সো আমার থেরাপিস্টকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, আমার খুব মন খারাপ হয়েছে, যে হয় না যে মানে কোনো কারণ ছাড়া, ধরেন আমি আপনাকে জীবনে কিছুই করি নাই, কিছু বলিও নাই, তাও আপনি এত রেগে আছেন আমার উপরে যে আপনি কনস্ট্যান্ট ধরেন আমাকে নিয়ে বাজে কথা বলে যাচ্ছেন, তো এটা কেন করছে? তো এবং এরকম না যে সে একটা অশিক্ষিত বা মানে এরকম না যে সে জানেন না কিছু বা মানে কোনো ধরনের তার ভেতরে ওই হিংসা, তো এইটা কেন? তো তখন ওই আপু আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যেটা আমার কাছে মনে হয় যে আমি বললে হয়তো আরও কিছু মানুষের হেল্প হবে। সেটা হচ্ছে উনি বলেছেন যে এটা বেসিক্যালি, এটা আপনি জানেন নিশ্চয়ই, যে এটা বেসিক্যালি আমার যে অবস্থান, আমার যা প্রাপ্তি, আমার সেটা তাকে অখুশি করে। সে আসলে আমার ওই অবস্থানটাকে ভীষণ ভালোবাসে, সে ওইটা অ্যাচিভ করতে চায়, কিন্তু সে যেহেতু তার ক্যারিয়ারে বা তার লাইফে সেই জায়গায় যেতে পারে নাই, সো তার ওইটা থেকে এক ধরনের হিংস্রতা তৈরি হয়, পাওয়ার জন্য আপনার পাওয়াকে দায়ী করে এবং হিংস্রতা তৈরি হয়। আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে, একটা সময় ছিল যখন তারকা তো বটেই, এমনিতেই মেয়েরা তাদের বয়স বলতো না, কিন্তু আপনি নির্দ্বিধায় আপনার বয়স বলেন, যদিও আপনি বয়স লুকালে কেউ বুঝতে পারতো না, কিন্তু আপনি তো বয়স বলে দেন। এটা কেন করেন? এটা আমি ইন্টেনশনালি করি একদম। মানে আমার যদি আপনি বলেন যে তোমার লাইফের মোটো কি, আমার লাইফের মোটো হচ্ছে আমি এই মানে পিতৃতান্ত্রিক যে সোশ্যাল সিস্টেমটা আছে, সামাজিক ব্যবস্থা, এটাকে আমি ভেঙে চুরে চুরমার করে দিতে চাই। তো সেইখানে আমার কন্ট্রিবিউশন আসলে কি হতে পারে? আমি তো অনেক কিছু করতে পারবো না, বাট আমি কিছু কাজ করতে পারি যেটা আমি হয়তো একটু ভাইব্রেশন ক্রিয়েট করতে পারবো। তার মধ্যে এইটা একটা, যে মেয়েদেরকে এই ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে যে তার বয়স এইটা কোনো ব্যারিয়ার না, বা বয়স বলা না বলার সাথে তার ক্যারিয়ার বা তার কোনো কিছু আসলে ডিপেন্ড করে না। এন্ড প্রত্যেকটা বয়সের আলাদা সৌন্দর্য আছে। বয়স কারো প্রতি কাউকে বিমুখ করে না, অথবা বয়স কোনো নেগেটিভ কিছু না। সো এইটা বসে থাকলেও বয়স হয়। হ্যাঁ, সেটাই। আপনার কাছে আসি, আপনি কিন্তু মডেলিং এ আপনি বাংলাদেশের একদম শীর্ষ মডেলদের একজন ছিলেন, ভোগের কভার পেজে আপনি গিয়েছেন, আপনার অনেক সাকসেস। এখন কিন্তু আমরা দেখি যে এই পেশাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে, এবং খুব কম কাজ হয়। আগের মতো প্রচুর পরিমাণে যে কাজ হতো, মেয়েরা সুযোগ পেত, ছেলেরা সুযোগ পেত, এটার পরিমাণ অনেক কমে গিয়েছে। কেন আপনার কেন মনে হয় যে এটা এত কমে গিয়েছে? কমে গিয়েছে মানে র‍্যাম্প মডেলিং কমে গিয়েছে, র‍্যাম্পটা কমে গিয়েছে। হ্যাঁ, এবং ফেসবুকে দেখা যাচ্ছে যে ভিডিও, ফ্যাশন সব ফেসবুকে চলে এসেছে, ভিডিও হচ্ছে। জি, এখানে পক্ষান্তরে যদি দেখেন, আমি পজিটিভ দিকটা দিয়ে শুরু করি। আমি যখন বিভিন্ন বিউটি প্যাজেন্টে যাই, তখন কিন্তু এত বিউটি প্যাজেন্টে এরকম করে যাওয়ার সুযোগ ছিল না। আবার আমি যখন গিয়েছি, মানে স্পন্সর তো দূরে থাক, সব কিছুই নিজের উপর, শুধু টিকিট ফেয়ারটার অ্যাকোমোডেশন ওরা দিত, তাছাড়া মনে করেন ড্রেস রেডি করা থেকে শুরু করে সব কিছু আমার উপর ছিল। আমি 3টা প্যাজেন্টে গিয়েছি, কিন্তু তখনকার সময় যদি এখনকার সময়, আমার কাছে তুষার ভাই যেটা সবচেয়ে লাগে, মনে করেন আমি চিন্তা করতাম যে কিছু পারি আর না পারি, বাংলাদেশের ফ্ল্যাগ তো সামনে নিয়ে যেতে পারবো, চেষ্টা করি, দেখি না হলে না হবে। আমার মনে আছে যে আমি একটা প্যাজেন্টে যেতেছিলাম, ওখানে আমার তো কেউই ছিল না ওখানে, আমার যেই মাদার এজেন্সি ছিল সেও ছিল বিদেশি, তো বাংলাদেশ থেকে কেউ ছিল না, সবার এক একজন এত মানুষজন গিয়েছে, তো সেখান থেকে নিজেকে খুব একা লাগতো। কিন্তু এখনকার, কিন্তু তার সেখান থেকে যেও আমি একটা বিউটি প্যাজেন্টে জিতে এসেছি, বাট এখনকার সময় যেটা দেখি, মনে করেন
মানুষ আজকে আমার অবস্থান দেখতে চায়, আমি এখন কোন গাড়ি ইউজ করছি, কোন ব্র্যান্ডের কাপড়টা পরছি, বাট এর পিছনে যে আমার এত শ্রম ছিল, এখনও আছে, অব্যাহত আছে, এটা না বোঝে না। সো মানুষ খুব শর্টকাটে, মানুষ বলতে আমি বলছি যারা ইয়াং মেয়েরা খুব, আমার মনে হয় এখন একটু শর্টকাট চাই, ভাবে কি কতদিনই বা বাঁচবো, কিছু মনে একটা ভাবে, আমি জানি না কিভাবে, যে শর্টকাট চাই। তো শর্টকাট যখন করতে চাই তখন হবে কি, আপনি তাকে যে আপনি শ্রম, মনে করেন আমি যখন একটা ফ্যাশন শো আগে করতাম 2-3 দিন আমাদের রিহার্সাল করা লাগতো, আবার আমাদের আগে যারা তুপাপুরা ছিল, আজরাপুরা ছিল, ওরা 4-5 দিন রিহার্সাল করতো, আমরা যেটা দেখে এসেছি। এখন এই শ্রমটা কেউ করতে চায় না, এবং তার ফলে হয় কি, আপনি শুধুমাত্র শ্রমের জন্য বলবো না, আমাদের পাশাপাশি আমাদের পলিটিক্যাল, রিলিজিয়াস যে অবস্থানটা আস্তে আস্তে সোসাইটির অবস্থান তৈরি হচ্ছে, সংকীর্ণ করে দিচ্ছে জায়গাটা। আমি একটু আসার আগে আমি যে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ওখানে দেখলাম যে বাংলাদেশ বেতারে বলে দেওয়া হয়েছে, তার পরিচালক, কোনো একটা মহিলা পরিচালক বলে দিয়েছে যে মাথায় টিপ পড়তে পারবে না বড়। বেতারে তো দেখা যায় না। না আমি বুঝলাম না, উপস্থাপনা বেতার বা বাংলাদেশ টিভিতে বড় টিপ পড়তে পারবেন, আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন। এবং সেখানে ওড়না এক পাশে নিতে পারবে না, মানে কিছু নির্দেশনা দেয়া আছে। এবার নির্দেশনাগুলোকে আমি বলছি না, আমি যদি আপনি খুব গভীরভাবে চিন্তা করেন তো ডেফিনেটলি একজন যে উপস্থাপনা করবে সে তো বুঝেই পড়ছে কীভাবে করবে না করবে। এগুলো আমার মনে হয় আমাদের উপরে খুব কনসিয়াসলি, ইন্টেনশনালি চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং তার একটা শিকার হচ্ছে আমাদের এই মিডিয়ার র্যাম্পের জায়গাটা। বিকজ ওখানে তো মনে করেন এটা তো নানান ধরনের পোশাক পরতে হয়, নানান ধরনের পোশাক নানান পরতে রকম হয়, এক্সপেরিমেন্টাল ডিজাইন আসে, অলংকার অন্যরকম হয়, সাজ অন্যরকম হয়, কিন্তু দেখা যায় যে এই খুবই একটা সূক্ষ্মভাবে মানে ফ্যাশন, এটা চিন্তা করা যে ফ্যাশন, আমাদের দেশে ফ্যাশন দরকার নাই, একই ধরনের পোশাক সবাই পরবে। হ্যাঁ, বোরখাও পরতে পারে, আবার মানে একই রকম পোশাক পরবে, একটা ড্রেস কোডের মধ্যে সবাই চলে আসবে। জি জি জি। তাহলে তো বৈচিত্র্য চলে যাবে, কিন্তু আমাদের অনুষ্ঠানের বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপন দেখেই ফেরত আসছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিজ্ঞাপনের। থাকুন চলমানের সাথে, আমরা কথা বলছি জান্নাতুল পিয়া এবং আজমেরী বাঁধনের সঙ্গে। ঈদের আনন্দ নিয়ে বিরতির পর ফিরে এলাম চলমানে, এবং আমাদের সঙ্গে আছেন আজমেরী হক বাঁধন এবং জান্নাতুল পিয়া। আমরা গল্প করছিলাম, আবারও গল্পে ফেরত যাচ্ছি। বাঁধন, এই যে অনেক ধরনের মানুষ অনেকভাবে বিদ্বেষ প্রকাশ করে, কিন্তু অনেকে তো প্রশংসাও করে, তো সবচেয়ে মনে পড়ে এরকম দু একটা প্রশংসার কথা আমরা শুনতে পারি? সবচেয়ে মনে পড়ে, হ্যাঁ, যে প্রশংসা শুনে আপনার মনে হয়েছিল যে বাহ, এটা আমি নাকি? দুইটা ঘটনা বলি এখন হঠাৎ করে, যেটা মনে পড়ছে। একটা হচ্ছে, আমি একটা অনুষ্ঠানে গেলাম, ওখানে একটা ইয়াং মেয়ে, খুবই ইয়াং, ও বাইরে থেকে পড়াশোনা করে আসছে, খুব ভালো গান করে, নাচ করে, আমাদের পরিচিত, আমাদের কলিগ একজনের সন্তান। তো আমি চিনতাম না, তো সে আসলো, এসে আমাকে তার পরিচয় দিল, প্রথমে নিজের পরিচয়টা দিল, তারপরে সে বলল যে আমি ওনাদের সন্তান। তো আমি তো খুব খুশি, তো আমাকে বলছে যে আপু, আপনাকে একটা কথা বলার ছিল। আমি বলছি কি? তো বলছে যে আমি যখন দেশের বাইরে ছিলাম, আমার একটা সময় খুব খারাপ যাচ্ছিল, সো আমি খুবই ডাউন ছিলাম, আমি কি করব বুঝতেছিলাম না। তো আপনার একটা ইন্টারভিউ দেখে আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি, এবং আমি ওই জায়গা থেকে না বের হয়ে গেছি, মানে আমি যেতে পারছি। আপনার ওই কথাগুলো আমাকে খুবই ইন্সপায়ার করছে, সো আপনাকে আমার মনে হচ্ছে এটা আমি বলি। সো এইটা আমার কাছে আমার অনেক ভালো লাগার একটা মুহূর্ত। আর আরেকটা হচ্ছে, জুলাইয়ের যখন আন্দোলনটা চলছিল, তখন রাস্তায় অনেক ছোট ছোট ঘটনা, যেটার মধ্যে একটা অন্যতম ঘটনা হচ্ছে যে আমি 3 তারিখে 3rd অগস্ট আমি শহীদ মিনার থেকে বাসায় ফেরত আসব। তো একটা মেয়ে রাস্তায় হঠাৎ করে আমাকে দেখেছে, দেখে আমাকে মানে দেখে বলছে বাঁধন আপু, কারণ মানে হয় না যে আমি মেকআপ ছাড়া অত করে বুঝতে পারছে না এত ভিড়ের মধ্যে, তো বাঁধন আপু বলেছে। আমি বলেছি হ্যাঁ। তো ও আমাকে সাথে সাথে না একদম মানে ঝাপটা মেরে ধরেছে, মানে জাস্ট এমন জোরে হাঁক করেছে, এবং ও জাস্ট ফুপায় কান্না করছিল অ্যান্ড বলছিল আপু আপনি জানেন না যে আপনি কি করেছেন আমাদের জন্য, বিকজ মানে মানে আমি না জানি না, মানে ও এমনভাবে কান্না করছিল, মানে ওই মুহূর্তে আসলে আমার মনে হচ্ছে যে আচ্ছা, আমি মানে যেই ডিসিশনটা নিয়েছি যে আমি আসলে বাংলাদেশের জনগণের পাশেই দাঁড়াবো, সেই সিদ্ধান্তটা আসলে ঠিক ছিল। সো এরকম নানান ঘটনা আছে ওই
আন্দোলনের সময়, বা এইরকম অনেক ঘটনা আছে, মানে সিনেমা দেখে ইন্সপায়ার্ড হয়েছে এরকম আছে। ওই ঘটনাগুলোর চাইতে আমার Real কাছে life এর রিয়েল inspiration। লাইফের এইগুলো তো যে এত ইন্সপায়ার করতে পারে সে কেন থেরাপিস্টের কাছে যায়? এইটা একটা খুব আর এই যে সে তো ইন্টারেস্টিং। জানে যে তাকে এরকম বহুল মানুষ হ্যাঁ। এনভি করে, হ্যাঁ। ঈর্ষা আছে, তাহলে সে কেন সেই ঈর্ষায় দুঃখ পায়? সেই ঈর্ষার দুঃখতে যাই না ভাইয়া। আমার আপনি জানেন, তারপরও আমি জিনিসটা নিয়ে যেহেতু ওপেন, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে আমার যখন ফার্স্ট বিয়ে হয়, তো তখন আমার বিয়েটার এন্ড হয় হচ্ছে একটা রিহ্যাব সেন্টারে গিয়ে। মানে আমি জাস্ট সুইসাইডাল ছিলাম, আমি 3বার সুইসাইডের অ্যাটেম্প নিয়েছি, অ্যান্ড আমি রিহ্যাব সেন্টারেও থেকেছি অনেক দিন। আমার এত সুন্দর জীবন আপনি সেটাকে মূল্যহীন মনে করেছেন? মূল্যহীন মনে করেছি, বিকজ আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি কারোর সাথে মিশতে পারতাম না, আমাকে ফোর্সফুলি আমাকে ফিজিক্যালি ইন্টিমেট হতে হতো আমার পার্টনারের সাথে। সো এরকম নানান ঘটনায় আমার মনে হয়েছে যে এই জীবন রাখার আর কোনো দরকার নাই। আপনি অনেক ভালো করে আমাকে চেনেন, জানেন আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। সো যখন আমার পড়াটা বন্ধ করে দেওয়া হয়, ওইটা আমার জীবনে মনে হচ্ছে আমার এই জীবনের আর কোনো মূল্য নাই, আসলে বেঁচে থাকার কোনো দরকার নাই। সো ওই জায়গা থেকে প্রথম সিভিয়ার ডিপ্রেশনের আমার অ্যাটাকটা হয়। দেন তখন থেকে যে এটা শুরু হয়েছে, এটা একবারে কিওর হয় নাই। তো যেটা হয় সেই জায়গা থেকে তো আপনি ঘুরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, ঘুরে দাঁড়িয়েছি, তারপরে সাফল্যের সিঁড়ি অনেক অতিক্রম অনেক করেছেন। সিঁড়ি অতিক্রম করেছি, কিন্তু আমার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারও আছে। সো দুইটাই আছে, কিন্তু দুইটাই আমি এই যে আপনি এটা নিয়ে- অকপটে সবকিছু বলে দেন, হ্যাঁ, এটা কি একদম ছোটবেলা থেকে ছিল? ছোটবেলা থেকে একটু ছিল, এখন বাট বেড়েছে? এটা বেড়েছে। কারণ আমি দেখেছি যে এইটা আরেকটা মানুষকে আসলে সাহস দেয়। মানে আমি যখন আরেকটা আমার মতো মানুষকে খুঁজে পাই, আমার কিন্তু সাহস হয় যে আচ্ছা, ও যদি এতগুলো প্রতিবন্ধকতার সাথে নিয়ে যদি এই সামনে জায়গায় এগোতে আসতে পারে, পারে, তাহলে আমি কেন না? মানে এখন যার ধরেন ডিপ্রেশন আছে, সে যদি মনে করে আমি বাসায় বসে কান্নাই করবো শুধু, সেটা না ভেবে তার যদি এটা মনে হয় যে বাঁধন কান্নাও করে, আবার বাঁধন বনলতা এক্সপ্রেসও করে, হ্যাঁ, রেহানা মরিয়ম নূরও নূরও করে, করে, কান So, চলচ্চিত্র হ্যাঁ, উৎসবে যায় না? চলে যায়। তো হ্যাঁ, ওই চলে যায়। ওই জায়গাটা যে সম্ভব, ওইটা যে আমরা থেরাপি নিতে পারি, আমরা যে আসলে প্রফেশনাল হেল্প নিতে পারি, এইটা আমি আসলে চাই মানুষের মধ্যে এই সচেতনতাটা আসুক। তাই আমি প্রিয়ার বেশি কাছে করে যাই। বলি। প্রিয়া, মাঝে মাঝে আপনি কিন্তু এক্সপেরিমেন্টাল পোশাক পরেন বা সুন্দর পোশাক পরেন, যে পোশাকগুলি আপনার জন্যই বানানো বলে মনে হয়, কিন্তু দেখা যায় মানুষ আপনাকে সমালোচনা শুরু করে দেয়। আপনাকে সুন্দর লাগছে এটা না বলে আপনার পোশাক নিয়ে কথা বলতে শুরু করে, এবং আপনাকে প্রায় অযাচিত আক্রমণের শিকার হতে হয়। আপনি হাসছেন, সেইটা ভাইরাল হয়ে যায়, এবং একটা হাসি পেতেই পারে একজন মানুষের, নানান কারণে মানুষ হাসতে পারে, কিন্তু যে কাজটার জন্য আপনাকে প্রশ্ন করা উচিত সেইটা না করে দেখা যায় যে এক ধরনের ছবি হিসেবে আপনাকে কল্পনা করে লোকজন। জি আপনাকে কি এটা কষ্ট দেয়? জি পাশাপাশি আপনি কি করে আপনার পোশাক পছন্দ করেন সেটাও বলতে পারেন, অনেকে হ্যাঁ। ইন্সপায়ার্ড হয়। আচ্ছা, পোশাক নিয়ে শুরু করে, যেহেতু পোশাক নিয়ে বলেছেন, তো মানুষ যেহেতু আমার যে দুইটা প্রফেশন আপনি যদি দেখেন, ফ্যাশন মডেল এবং এদিকে সেজন্য আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, দুইটাই একটা এন্টারটেনমেন্ট, একেবারে একটা extreme। সিরিয়াস, হ্যাঁ একেবারে এক্সট্রিম। তো মানুষ না, এখন সেদিন একটা কমেন্ট কোথায় যেন দেখলাম, আমাকে বললো কি যে আপনার মডেল হওয়া উচিত ছিল, আপনি কেন আইনজীবী হলেন? তার মানে আমি যেটা বুঝলাম, হয়তো বা কোনো ইয়াং ছেলে বা মেয়ে হবে, সে হয়তো বা খুব একটা জানেই না যে আমি মডেলিংও করি বা আই ওয়াজ সে আপনার অ্যাজ এ মডেল। পুরনো সময়টা জানে হ্যাঁ, না। হয়তো বা না জানতে পারে, সে হয়তো আমাকে আইনজীবী হিসেবেই চেনে। সো সেখান থেকে না মানুষ না নিতে পারে না আমি আইনজীবী, কেন আমি মডেলিং করব বা আমি ওরকম পোশাক পরবো, এটা মানুষ নিতে পারে না। কিন্তু আমার যেটা, আপনি বলতে পারেন যে আমি এত বুঝেও কেন এরকম পোশাক পরি, আপনি এটা আমাকে বলতে পারেন। তো সেইখান থেকে আমি না, আপনি আর্টিস্টিক পোশাক পরতে পছন্দ করেন, আমি কিন্তু- পছন্দ করি। কিন্তু আপনি যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের মানুষের এক ধরনের পুরনো চিন্তা আছে জি। যে একটা নির্দিষ্ট ইউনিফর্ম পরবে সবাই, হ্যাঁ, এবং যার যার পছন্দ অনুযায়ী সে কিছু করতে পারবে না, হ্যাঁ, অন্যের পছন্দ অনুযায়ী আমাকে না, ওটাতে আমি চলতে কখনোই হবে, বিশ্বাসী হ্যাঁ। ছিলাম তো না। সেই জায়গাটাতে কিন্তু আপনি একই সাথে যেমন বিদ্রোহী, ঠিক একই সাথে আবার আপনি কিন্তু বিষয়টাকে করতে পেরেছেন সফলতার সাথে। জি। তো এই কারণে আমি জিজ্ঞেস করেছি যে আপনার কি তখন মন খারাপ হয় যে না, অহেতুক মন খারাপ অহেতুক হয় কথা না। বলছে? না, একেবারে মন খারাপ হয় না, বিকজ কোথায় কোন গ্রামে বসে বা কোন শহরে বসে কে কার কথা চিন্তা করছে, কে আমাকে একটা গালি দিল, আই রিয়েলি ডোন্ট কেয়ার তুষার ভাই। বাট আমি চিন্তা করি, বাট এইটা আমি কনসিয়াস থাকি যে আমি এমন কিছু যেন না করি আমার যে কোনো পেশাকে ছোট করা হয়। যেমন আমি যদি পাগল না হয়ে যাই, আমি কখনো, আপনি আমাকে বলতে শুনবেন না যে
আমি মিডিয়াতে আর কাজ করব না, আমি আল্লাহর পথে চলে যাচ্ছি, এটা আমি কখনো মানে আমি নামাজ পড়ি, আপনি গেলেও হয়তো এটা ঘোষণা আমি দিয়ে বলবো করবেন হ্যাঁ না। আমি ঘোষণা দিয়ে কখনো করব না, এবং তার মানে কি আমার ওই কাজটাকে আমি ছোট করলাম, এটা আমি কখনো করব না। আবার পক্ষান্তরে আমি কোর্টে বসে এমন কোনো কাপড় পরে যাব না, বা এমন কোনো কোর্টের জন্য misfit। যেটা হ্যাঁ, বা এখানে বসে এমন কোনো কথা বলবো না যেখানে আমি মাননীয় আদালতকে আমি অসম্মান করবো, এরকম কোনো কথা বলবো না। এইটুকু আমার জ্ঞান আছে, এবং তার পাশাপাশি এই জ্ঞানও আমার আছে যে মানুষ কি বলবে সেই জ্ঞানে না চলে আমার নিজের জ্ঞানে চলতে হবে। তো আমার যে কাপড় পরতে পছন্দ হয়, আমি যেখানে যেটা লাগে আমি সেটা সেইভাবেই ক্যারি করি। তো ছোটবেলায় আমাদের পুরনো স্মৃতিতে আছে যে ঈদে অনেকগুলো পোশাক থাকে এবং সেই পোশাক কাউকে দেখায় না, শুধু ঈদের দিন দেখায়। সেই অবস্থা আপনাদের এখনো আছে, মানে অনেকগুলি পোশাক থাকে এবং ঈদে হিসাব করে করে পরে? না, আমার তো একদমই নাই ভাইয়া, মানে একেবারেই নাই। মানে ঈদের জন্য যে আলাদা ড্রেস কিনবো, শুধু আমার মেয়ের সাথে ম্যাচিং করে হয়তো একটা কাপড় কেনা হয় বা বানানো হয়, এইটাই। আর এছাড়া যে ঈদের আলাদা যে পোশাক কিনবো বা কিছু, কারণ সারা বছর আসলে আমাদের প্রফেশনটাই এটা যে কাপড় এত পরতে হয়, তো ওইটা নিয়ে আর আগ্রহ থাকে না। বাট ছোটবেলায় ছিল কিন্তু ভাইয়া, মানে ছোটবেলায় আমাদের সময় কিন্তু, আমি জানি না ওর ছোটবেলাটা কেমন ছিল, মানে আমার ছোটবেলাটাই ছিল যে শুধু 2টা ঈদেই নতুন কাপড় কেনা হতো। মানে আমার মেয়ে যেমন সারা বছরই তার যখন যেটা ইচ্ছা কিনতে পারছে, কিন্তু আমাদের কিন্তু এই সিস্টেম ছিল না। আমাদের বাংলাদেশ তখন এই পরিমাণে এত প্রাচুর্য ছিল। হ্যাঁ, সো তখন সিস্টেম ছিল যে 2টা ঈদেই ভালো কাপড় হবে, যেই কাপড়টা আমরা সব সময় সারা বছর পরবো। সো ওইটার জন্য একটা এক্সাইটমেন্ট থাকতো যে ওই কাপড়টা কখন আসবে বা ওই জুতাটা কখন আসবে। বাট এখন তো কাপড় জুতা নিয়ে আগ্রহ না, মানে পারলে মানে ঈদের দিন সুতি কাপড় পরি। হ্যাঁ, বয়স হয়েছে তো, ওটা তো আমাদেরও তো, হ্যাঁ অফকোর্স, কিন্তু কেউ তো মনে করে না যে বয়স হয়েছে, সবাই তো আপনাদেরকে একই রকম দেখছে অনেক দিন ধরে। না তুষার ভাই, আপনি বাঁধনাপুকে একটু আগে বলেছেন যে কেন অকপটে বয়স বলে, বাঁধনাপু একটা কারণে বলেছে, বাট আমি বলি আমি কিন্তু আমার বয়স 34, এবং আমি অকপটে বলি বিকজ আমার বয়স 34, মানুষ আমার বয়স আরো বেশি ভাবে, এত ছোটবেলা থেকে কাজ করি। হয়েছেন সেই জন্য? কি হয়েছে? উকিল হয়েছেন সেই জন্য বেশি বয়সী? না, মানে ছোটবেলা থেকে দেখে তো কাজ করছেন ভাবে, এত বছর ধরে কাজ করছেন। নিশ্চয়ই 20 থেকে শুরু করেছি, অ্যাকচুয়ালি আমি 16 থেকে শুরু করেছি, নিশ্চয়ই 20-এর সাথে আরো যোগ করে, বুঝছেন, যোগ করে বয়স বাড়াতে, না বয়সটা তো বাড়াচ্ছে কেন, মানে আই ডোন্ট মাইন্ড আমার আসল বয়স বললে, বয়স ছোটও না বলুক বড়ও না বলুক, বাট আসল বলুক। এবার ঈদে কি আপনি অনেকগুলো পোশাক নিয়েছেন? না পোশাক আমাদেরও নেওয়া হয় না, পোশাক নেওয়া হয় না আলাদাভাবে। প্রথম কথা হচ্ছে প্রচুর গিফট আসে, এবং আমি ফাস্ট ফ্যাশন একেবারেই বিশ্বাস করি না, আমি দিয়ে দিই অনেক। এবার আমি অন্যরকম প্রশ্ন করি। মানুষ তো নানানভাবে ইন্সপায়ার্ড হয় আপনাদেরকে দিয়ে, পোশাক আশাকে ইন্সপায়ার্ড হয়, সাজে ইন্সপায়ার্ড হয়, গয়না ইন্সপায়ার্ড হয়। তো পোশাক পছন্দের ক্ষেত্রে একদম প্রাইমারি কি আপনি দেখেন? রং, নাকি পোশাকের আরাম, নাকি ওই সময় যা চলছে ফ্যাশন, কোনটা? আমার পোশাক পছন্দের ক্ষেত্রে সবার আগে দেখে সফিস্টিকেটেড কিনা, আমি এমন কোনো কালার বা এমন কোনো ডিজাইন পছন্দ করতে চাই না যেটা উগ্র লাগে বা দেখতে খ্যাত লাগে। আই এম সরি, বাট হ্যাঁ আমি এটা কখনো, মানে এটা একটা টার্ম, আমরা কাউকে ছোট করার জন্য বলছি না, মানে যেটা দেখলে মনে হয় যে আমরা এটা বুঝি না কিছু, তাও পড়েছি। আপনার বেলায় কি ঠিক করে না? আমার জন্য আরামটা সবচাইতে জরুরি, আর যেই কাপড়টা পরলে আমার নিজের উপর আত্মবিশ্বাসটা ঠিক থাকবে, এটা আমার জন্য সবচাইতে জরুরি। সো এই দুইটা আমি হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য। আর যখন আমি, যেহেতু এখন বিভিন্ন আমার সিনেমাগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, আমাকে যখন রিপ্রেজেন্ট করতে হয় বাংলাদেশকে, তখন মাথায় থাকে যে আমি বাংলাদেশি ডিজাইনারের কাপড় পরবো, বাংলাদেশের কালচারের সাথে রিলেটেড কাপড় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। আমরা দুজন খুবই স্বাধীন চেতা, সফল এবং কর্মঠ নারীর সাথে কথা বলছি ঈদের দিনে, এবং আমরা আবার ফিরে আসব চলমানে বিরতির পর। বিরতি শেষ হলো, ফিরে এলাম চলমানে, এবং এই বিরতির মধ্যে আমাকে দুজন বলছিলেন যে আমরা বয়স বলেছি, আপনার বয়স বলেন। আমার বয়স 57 কিন্তু একটা সুন্দর বয়স, এখনো 7 আছে, 5 এবং 7। ধীরে ধীরে এটা আরো বাড়বে, এবং আমার ধারণা যে যত বাড়বে আমার তত বুদ্ধি বাড়বে, সেই জন্য আমি আনন্দে আছি। কিন্তু যে আলোচনার মধ্যে ছিলাম সেখানে আবার ফেরত আসে, সবাই জানতে চায় যে নতুন কি কাজ করবেন। তো এটা খুবই একটা সাধারণ প্রশ্ন, কিন্তু আমি ওখানে যেতে চাই না। আমি আপনার একটা নাটক দেখেছিলাম, সিরিজ ওটিটিতে, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নাই। তো এইটা বেশ একটা মজা লেগেছিল আমার। রবীন্দ্রনাথ তো পৃথিবীর অধিকাংশ জায়গাতে খেতে আসেন না, কিন্তু মূল বিষয়টা ছিল যে ওইখানে আপনি একটি খুব মিস্টেরিয়াস ক্যারেক্টার করেছিলেন,
এবং সেই মিস্টিরিয়াস ক্যারেক্টার একটা ধারণা দেওয়া হয়েছিল সে নরমাংস ভোজি, হ্যাঁ এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল। এই চরিত্র করতে আপনার কেমন লেগেছিল? আমার খুব ভালো লেগেছে। আমার যতগুলো ক্যারেক্টার আমি রেহানার পরবর্তীতে করেছি, তার মধ্যে যদি আপনি বলেন যে কোন চরিত্রের প্রেমে তুমি পড়েছো, আমি আসলে মুস্কান জুবেরির প্রেমে পড়েছি। মানে আমার মনে হচ্ছে যে ও মাই গড, এই মহিলা কি, মানে ওর ওর মানে কথা, ওর ভঙ্গি, ওর বুদ্ধি, মানে এত এত ব্রিলিয়ান্ট মহিলা। সো ওর প্রেমে আমি পড়েছি, যে মুস্কান জুবেরির প্রেমে। সো তো সে কি বেঁচে আছে, মানে সে কি দ্বিতীয় কোনো আমাদের তো দ্বিতীয় কোনো সিজনে আসবে? আমি তো দ্বিতীয় সিজনের ইচ্ছায় বসেছিলাম, কিন্তু যেটা হয় আমাদের এখানের কাজের ক্ষেত্রে ঈদের দিন ভারী ভারী আলাপ হয়ে যাচ্ছে একটু, তাও একটু সুযোগে বলে দিই। সবাই হালকা হালকা আলাপ করবে, আমরা একটু ভারী ভারী আলাপ না, কারণ আপনার অনুষ্ঠানটা অনেকেই দেখেন, সো বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এখনো মেয়েদের জন্য মানে এরকম না যে কাজ খুব বেশি আছে, স্পেশালি আফটার 30। মানে আপনি কোনো রকমে 30 পর্যন্ত তাও কাজ করতে পারবেন, কিন্তু 30 পার হয়ে গেছেন তো আপনার জীবন শেষ আর কি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, চরিত্রই তৈরি হয় না। এবং নারী কেন্দ্রিক যে গল্পগুলো হয় সেগুলোর সিকুয়াল তৈরি আপনি একদমই দেখবেন না, বিকজ এটা কারো মাথায় থাকে না, তাদের মাথায় এটা নিয়ে কোনো প্ল্যান বা কিছু থাকে না, বিকজ ওরা বলে যে এটা থেকে অনেক সময় টাকা আসে না, এই হয় না, সেই হয় না, নানান রকমের প্রতিবন্ধকতা আছে। বাট এই প্রতিবন্ধকতার মধ্যেও যে আসলে 2-4টা কাজ আমি করে যেতে পারছি, মানে আমি আমার কথাটা বলে যেতে পারছি, আমি মানে জোর গলায় ধরেন বলতে পারছি যে নারী প্রধান গল্পের কাজ আরও বাড়ানো দরকার, আরও বেশি বেশি এই ধরনের কাজ হওয়া দরকার, সেইটার জন্য গ্রেটফুল যে এইটুকু স্বাধীনতা পাওয়া গেছে আর কি। পিয়া, আপনার কাছে আসি। আপনি কখনো এরকম ভাবেন যে আবারও চলচ্চিত্র করবেন, কারণ সময় পাবেন, অথবা ইচ্ছা আছে? আমি যেটা একটু আগে আপনাকে বলেছিলাম যে চরিত্র পেলে করবেন, ভালো চরিত্র স্ক্রিপ্ট পেলে পেলে করব, করবেন। কিন্তু আমার যে পরিমাণ ডেডিকেশন দরকার, যেমন দেখেন আপনি বাঁধনাপুর, ওনার কিন্তু লাইফটাই মুভি নিয়ে, অভিনয় নিয়ে। হ্যাঁ, আমার কিন্তু সেরকম কখনো ইচ্ছা ছিল না, এবং আমি আপনার সাথে বেশ কিছু কাজ করেছি তুষার ভাই, আপনি জানেন যে, তো ওখান থেকে আমার মনে হচ্ছে যে আমি যখনই কোনো কাজ করেছি, আপনি বলতে পারেন যে আমি কাজগুলো তাহলে কেন, কি মনে করে করেছিলাম, তো আমি চেষ্টা করে দেখেছি, পরে দেখলাম কি দিস ইজ নট মাই কাপ অফ টি, আই হ্যাভ সামথিং হিয়ার, ওয়াই নট ইউটিলাইজিং দ্যাট। অ্যান্ড অভিনয়ও একটা সবচেয়ে অনেক বড় একটা আর্ট, তো আমার মনে হচ্ছে আমার সেই অত বড় গুণটা নাই, তো খালি খালি মানুষের জায়গা নষ্ট না করে আমার মনে হচ্ছে যেটা ভালো করতে পারবো হয়তো বা সেটাই করি, কিন্তু হ্যাঁ কখনো যদি ভালো কোনো ডিরেক্টর বানিয়ে নিতে পারে আমাকে নিয়ে, ওয়াই নট। নিজের দুর্বলতা কখনো চিন্তা করেছেন যে কোথায় আপনি আসলে উইক? একটা বলেছেন যে আপনি অভিনয় আসলে ওই পরিমাণ আগ্রহ বোধ করেন না, সময় দিতে পারেন না, ফলে সেই জায়গাটিতে আপনি ধরেই নিয়েছেন যে আপনার এটা কম করা উচিত, বা সেরকম ভালো কিছু পেলে করবেন। আর নিজের দুর্বলতা কি আছে? আমার দুর্বলতা অনেক, আমার দুর্বলতার মধ্যে একটা কথা হচ্ছে যে আমি অকপটে বলে ফেলি যেটা যেখানে দরকার নাই, যেমন আমার দরকারই ছিল না এখানে আমি জামাতকে পছন্দ করি না এটা বলার, আমার দরকারই ছিল না এখানে বোরখা পরা লাগবে এটা বলার, আমি বলে দিই, এটা আমার দুর্বলতা। আমি যদি আরেকটু ডিপ্লোম্যাটিক হতে পারি, আমার মনে হয় ইদার আমি অনেক সাকসেসফুল হব, বা একটা মিড রেঞ্জে থাকবো। কখনো কোনো কিছু রিগ্রেট করেছেন এরকম বলে ফেলার পরে, যে কেন বললাম? না, আমি রিগ্রেট আমার নাই, বাট আমার শুধু একবার মনে হয়েছিল যে আমার না হাসলে কারোর পাশে হাসিটা একটা সুন্দর জিনিস, হাসি একটা সুন্দর জিনিস, কিন্তু বললাম না যে যেটার জন্য দরকার আমি সেটার জন্য কথা না বলে মানুষ আমার অন্য কিছু নিয়ে কথা বলছে, আই ডোন্ট লাইক দ্যাট ফ্যাক্ট। এবং আমি খুব কনসিয়াসলি চেষ্টা করি এমন কিছু না বলে, এমন কিছু যেন না বলি যেটাতে আমি ভাইরাল হব, বা যেখানে একটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি, আমার ভাইরাল হওয়ার জন্য। সেলিব্রিটি বানি তো ভাইরাল, আপনি তো সেলিব্রিটি। নো কমেন্টস। নিজের দু একটা ভালো কথা বলে, কোথায় আপনার স্ট্রেংথ, কোথায় আপনার শক্তি? আমার শক্তি হচ্ছে আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলি, আমি হিপোক্রেট না, আমি আমি সত্যি কথা বলি, আমার সত্যি কথা বলতে আমার ভয় লাগে না, একটু ভয় পাওয়া উচিত আমার, বাট এটা আমার লাগে না, এটা বয়সের সাথে সাথে একেবারেই কমে যাচ্ছে, দ্যাটস অ্যালার্মিং। কখনো আপনার সৌন্দর্যকে আপনার শক্তি মনে হয়েছে? আমি তত সুন্দর না, যতটুকু, ওইটা কি কখনো শক্তি মনে হয়েছে? না না, বাট আমি আমার হাইটের জন্য আমার মনে হয় আমার কনফিডেন্সটা সব সময় এইভাবে কথা বলি, তো আপনি সবকিছু উপর থেকে দেখতে হয়, সো আমার মনে হয় কনফিডেন্সটা একটু হয়তো বা একটু থাকে হাইটের জন্য, হয়তো বা মানে থাকে না, এই কারণে দেখবেন কি মানুষ হিল পরে, মেয়েরা স্টেটাস পরে তাদের কনফিডেন্সটা হাই করার জন্য, তো ওইটা আমার মনে হয় এমনি আমার কাজ করে কনফিডেন্সটা। বাঁধন, আপনার দুর্বলতা কি? আমার দুর্বলতা হচ্ছে আমি
খুব বেশি ইমোশনাল। সো আমি আমার জীবনটা পরিচালিত হয় ইমোশন দিয়ে। সো এটার সুবিধা হচ্ছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এটার আমি অনেক সুবিধা পাই। ইমোশনাল বলেই আমি চরিত্রগুলোর সাথে মিশে যেতে পারছি বা নতুন একটা চরিত্র ধারণ করতে পারছি, ওকে বুঝতে পারছি। কিন্তু যখন রিয়েল লাইফে আসি তখন আমার ইমোশন দিয়ে যখন আমি আসলে পরিচালিত হই তখন সেটা আমাকে অনেক ধরনের মানে ঝামেলার মধ্যেই ফেলে আমি মনে করি। আর আপনার স্ট্রেংথ, আপনার শক্তি, আপনার মনে হয় যে কোনটার জন্য আপনি সবসময় জিতে আসেন? আমার পরিশ্রম আর আমার সততা। আমার পরিশ্রম? প্রচন্ড পরিশ্রমী আমি জান দিয়ে যা করি আমি একদম মানে ডেডিকেটেড। মানে আমি যদি মনে করি আমি এটা করব, দেন আমার ওইখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। না না, অলস বলেছি? হ্যাঁ, অলস বলেছি রান্না বান্নার ক্ষেত্রে। অলস বলতে আচ্ছা, সা- রান্না বান্না। সাংসারিক কাজে, রান্না বান্না এইসব বাবা কাজে। মার সাথে থাকার জন্য যে অলসতাটা Privilege, হয়, মানে uncle এটা aunty তো- আছে। হ্যাঁ, মানে আমি এখনো ওই বাচ্চা মেয়েটাই আছি বাসার ক্ষেত্রে আর কি, যে আলাদা শুধু ফ্ল্যাটে থাকি কিন্তু খাওয়া দাওয়া বাকি সব কিছু আম্মুর বাসায়। বাঁধনাপুর সাথে এই দুইটা জায়গা একেবারেই আমি অপোজিট। এক হচ্ছে আমি ইমোশন দিয়ে কখনোই চলি না, দ্যাটস ব্যাড। একটু ইমোশন থাকা উচিত ইয়েতে, এত বুদ্ধি দিয়ে সব বুদ্ধি কাজ করে না লাইফে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যেটা বললেন না, খুব প্রিভিলেজড, মানে আঙ্কেল আন্টি এখনো কিশোরী। এটা আমার মধ্যে মনে হয় আমার কিশোরী জিনিসটা, অ্যাডোলেসেন্স যেই সুইটনেস থাকে সেটা আমার 16 শেষ হয়ে গিয়েছে। আই কেম অ্যাক্রস সো জীবন মেনি আপনাকে থিংস। কঠিন করে ফেলেছে? অনেক বেশি কঠিন করে দিয়েছে। প্রিয় জিনিস কি, মানে যখন অবসরে থাকেন কোন জিনিসটা আপনার মনে হয় যে এটা আমাকে করতে হবে? যেমন আমি বই পড়তে পছন্দ করি, কেউ খেলা দেখতে পছন্দ করে। আমি বই, সিনেমা দেখা, খেলা দেখা এগুলো খুব পছন্দ করি। আমি দুইটা জিনিস করি। আমি ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট যদি না করি আমি খুঁজে খুঁজে বের করি যে আমার কি কি আনসলভ জিনিস আছে, এগুলো আমার সলভ করতে হবে। তাই? আচ্ছা, আপনার প্রিয় জিনিস কি? আমি বেশিরভাগ সময় সিনেমা দেখতে পছন্দ করি, মানে যেহেতু আমার কাজটা এটাকে ঘিরে, সো আমি বিভিন্ন রকমের সিনেমা She's full of life. See? পছন্দ করি। হ্যাঁ, তার একটা আলাদা জীবন আছে। হ্যাঁ, আর হচ্ছে আমার মেয়ের সাথে সময় কাটানো, এটা আমার অনেক পছন্দের একটা ব্যাপার। কারণ এখন যেহেতু ও যেই বয়সটাতে আছে, ওর থেকে কিন্তু আমার সময় নিতে হয়। মানে এরকম না যে আমি, মানে যেভাবে আমার বাবা মা আমাকে বড় করেছে, আমার সাথে তো ওর রিলেশন এরকম না। কারণ আমার বাবা মা তো স্পেস যে একটা শব্দ আছে এটা তারা জানতেন না। সো আমার বাচ্চাকে আমি কিন্তু ওর স্পেসটা আমি ওকে দেই, যে তুমি তোমার মতো পড়ো, তুমি তোমার মতো থাকো। তারপরে আমি যখন ও আমার কাছে আসে বা আমার সাথে গল্প করতে চায়, আমার সাথে কাডল করে, তো ওই সময়টা তো আমার জন্য খুব মজার আর কি। এবং আমি চাই যে ও ওই সময়টা আমার কাছে বেশি থাকুক। এবং আপনি তো প্রচুর কাজ করেন, তো যখন কাজ করেন তখন তো বাচ্চাকে সময় দিতে পারেন না। কিন্তু আমার মনে আছে যে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আপনার তখন মাত্র বাবু হয়েছে, আপনি তাকে কোলে নিয়ে চলে এসেছিলেন অনুষ্ঠানে, এবং ওইখানে একই রকম পোশাক পরেছিলেন, সাধারণ তো বাচ্চাকে যখন সময় দিতে পারেন না, আপনি কি সেটাকে কম্পেনসেট করেন কোনোভাবে, মানে যখন তার সঙ্গে কথা হয়, কাজ হয়? প্রথম দিকে ভাইয়া আমি অনেক গিল্টি ফিল করতাম। মানে এটাও আমি জাস্ট অন্যদের, মানে আমি জানি এটা হাজার হাজার মারা এই ফিলিংটা নিয়ে আসলে তাদের জীবন যাপন করছে। অনেক গিল্টি ফিল করতাম। আমার মনে হতো যে আমি মা হিসেবে ব্যর্থ, আমি খারাপ মা, আমি কাজটা অন্যায় করছি, আমার বাচ্চাকে ডিপ্রাইভ করছি। কিন্তু সময়ের সাথে এবং আমার থেরাপির কারণে আমার এই জায়গা থেকে আমি বের হতে পেরেছি। এখন আমার কাছে এটা মনে হয় না যে আমার আসলে এটা গিল্টি ফিল করার মতো কিছু, বিকজ কাজটা আমি করছি কিন্তু আমাদের জন্য, আমার এবং আমার সন্তানের জন্য। এবং আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমার পুরো পৃথিবী জুড়ে আমার সন্তান, সেটা আমার মনে থাকতে পারে, বাট আমাকেও কিন্তু আমার একটা লাইফ মেনটেন করতে হবে। এইটা মেনে নিতে হবে সবাইকে, সমাজকেও। মানে আমাদের সমাজে কিন্তু মার উপরে এই জিনিসটাকে চাপিয়ে দেওয়া হয় যে তুমি মা, তুমি সব পারবা, মানে তুমি বাচ্চাকেও পালতে পারবা, তুমি মানে রকেটও চড়ে তুমি চাঁদে চলে যাবা, কিন্তু এসে তুমি রান্না করবা, বাচ্চা পালবা। মানে এই যে চিন্তাটা, এই জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি আমার মনে হয়। এবং এখন আর আমার কাছে এই গিল্টি ফিলিংটা লাগে না। আর এখন আমার মেয়ে যে বয়সে আছে ও কিন্তু খুব মানে ম্যাচিওর,
সো ও অনেক কিছু বোঝে, ও এখন আমাকে উল্টা মানে বলে যে কাজে যাও, এই কাজটা করবা, এই কাজটা করবা না, আচ্ছা এই কাজটা মনে হয় মজার হবে। ও যেমন চায় না যে আমি রেহানা মারিয়াম নূরের মতো সিনেমা করি, কারণ ওইখানে আপনি অনেক রাগী ছিলেন। রাগী না, আমি ডিপ্রেস ছিলাম এবং আমি তো খুবই ওই যে আমি বললাম আমার ক্যারেক্টারের জন্য আমি তো খুবই ইমোশনাল। সো আমি যখন ক্যারেক্টার করি আমি ওরকম ক্যারেক্টারের মতো বিহেভ করা শুরু করি। বাসা তো হ্যাঁ, that's এটা scary. এটা স্কেরি, এটা আমার মেয়ের হ্যাঁ, জন্য তাহলে বুঝো, ও of এর course. জন্য আমাকে বলছে যে তুমি বনলতা এক্সপ্রেস আর উৎসবের মতো সিনেমা করো মা, মানে যেগুলোতে তোমার ক্যারেক্টার এরকম থাকবে না। সো এইটা কিন্তু আমার মেয়েকে এফেক্ট করে, তো এইটাও সে বুঝে, তার মানে আপনি বুঝতেছেন যে ও কত ম্যাচিওর। তো ওই জায়গা থেকে ওর সাথে আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে। আপনার সঙ্গে থাকতে থাকতে আমার ধারণা সে আরো বেশি বুঝতে পেরেছে। হ্যাঁ, বুঝতে পেরেছে। এখন বিরতির সময় হয়েছে, চলুন বিরতির পর ফিরে আসি। বিরতি শেষ হলো, ফিরে এলাম চলমানে। ঈদের দিন সবাই নিশ্চয়ই অনেক আনন্দে আছেন। এই অনুষ্ঠানে আনন্দ আরেকটু বেশি, কারণ খুবই প্রিয় দুজন মানুষ আজকে আমাদের সঙ্গে গল্প করছেন এবং খুবই খোলামেলা। পিয়া, আপনার কাছে আসি। আপনার ছেলের সাথে আপনার কি গল্প হয়? ও যেমন বললো যে তার মেয়ের সাথে, আপনার ছেলে অবশ্য এত বড় হয়ে ওঠে না, হ্যাঁ, কিন্তু ছোট, কি গল্প he's only হয়? 5. সে কি পছন্দ করে? গাড়ি? না, গাড়ি না, ও খুবই ওই যে গাড়িটা একটা গাড়ি কিনেছি, ওটা ওকে আমি কালার চুজ করার অপশন দিয়েছি, তো ও চুজ করেছে। বাট ওর গাড়ি না, ও খুব ড্রয়িং করতে পছন্দ করে, খুব গান মাকে গাইতে আঁকে? পছন্দ করে, মাকে আঁকে। ও বলে ড্যাডি ইজ ফ্যাট, মাম ইজ স্কিনি অ্যান্ড বেবি আর ইজ কিউট বলে, ওগুলো বলে। আর আমি খুব একটা ইমোশনাল না, আমি ইমোশনাল হলেও কখনো মানে আপনি প্রকাশ করেন না? প্রকাশ করি না কারোর সামনে না, কারোর সামনে মানে সামনে না, মানে কারোর সামনে না, মানে এটা আমার একটা উইকনেস বলতে পারেন। বিকজ আমি যদি আরো স্ট্রং হতাম তাহলে আমি প্রকাশ করতে পারতাম। সো আমার যখন খুব খারাপ লাগে বা হয় না দিনের শেষে এত কাজ করে আসছি, আমি টায়ার্ড বা কোনো কিছু না, আমার মন খারাপ, আমি জাস্ট আমার ছেলেকে জড়ায় ধরি। আর ছোট মানুষ তো অস্থির হতে, মামা 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 আমাকে ছাড়ো ছাড়ো এরকম করতে থাকে। সো আমি জড়ায় ধরি, আমার মনে হয় জাস্ট আমি চার্জ পেলাম, ওই যে ফাস্ট চার্জার যেরকম কাজ করে না, ফাস্ট চার্জারের মতো। বেশ, তো বেশ। আপনার গাড়িও তো ইলেকট্রিক। আমরা অন্য একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে এই যে এত প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করতে হচ্ছে, কখনো মনে হয় যে এইখানে না হলে, বাংলাদেশ না হলে এত প্রতিকূলতা থাকতো না? তো কখনো এরকম মনে হয়েছে যে দেশ ছেড়ে চলে যাবেন? কারণ আমরা দেখি এখন তারকারা যখন তখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বিদেশে থাকেন, বিদেশেই চলে যেতে চাচ্ছেন। বিশেষ করে দু একটা দেশ তাদের খুবই পছন্দ। আপনার কখনো এরকম মনে হয়েছে যে আপনি বাংলাদেশে থাকবেন না? হ্যাঁ, বিশেষ করে যেসব দেশ কনস্পিরেসিতে আছে বাংলাদেশে, সেসব দেশই তাদের পছন্দ, আর কি বলবো। যাই হোক, তো আমার একটা হচ্ছে তুষার ভাই, যেই দেশ আমি যে ইতিহাস পড়েছি, যে দেশ আমরা স্বাধীন করে আমরা পেয়েছি ৭১-এ, সেই দেশের নাগরিক না হয়ে আর একটা ফার্স্ট ক্লাস দেশে থার্ড ক্লাস নাগরিক হওয়ার আমি কখনোই পক্ষপাতী না। আমার যদি মনে হয়, আমাকে অনেকে বলেছে আমার বাচ্চা হওয়ার সময় আমার ভিসা, অনেক দেশেরই ভিসা আছে, 5 বছর 10 বছর এরকম ভিসা আছে আমার, তো বলেছে কি যে না অ্যাটলিস্ট তোমার বাচ্চার জন্য। না, আমার ইদার আমি এতখানি টাকা ইনকাম করব যাতে আমার বাচ্চাকে যদি আমি চাই বেস্ট ইউনিভার্সিটিতে পড়াতে আমি পারি, বা মেডিকেলের জন্য যেন আমি অ্যাফোর্ড করতে পারি, সেই দেশে যেন ফ্রি টাকায় না পড়তে হয় আমার বাচ্চা। সেটা আমার বাচ্চার জন্য অসম্মানজনক, আমার জন্য অসম্মানজনক। এখন পর্যন্ত এরকম চিন্তাভাবনা আমি রাখি, কিন্তু মাঝে মাঝে যেরকম পরিস্থিতির শিকার হতে হয়, আমার হয়েছে, খুব দারুণভাবে পরিস্থিতির শিকার হতে হয়েছে। যেটা বললেন, অনেকের সমস্যার আমার নিজের সমস্যার, যে সেটা শ্বশুরের হোক, সেটা আমার সিনিয়রের হোক, বা আমার বাবার বাসার দিকে হোক না কেন, তখন আমি খুবই ফ্রাস্ট্রেট হয়ে যাই মাঝে মাঝে যে এত কিছু করার পরও ওয়াই হ্যাভ টু সাফার দ্যাট। আমি তো এটা করিনি কোনোভাবে, এটার সাথে আমি আশেপাশে নাই, কেন আমার সাফার করতে হবে? আমি কি অন্য কোনো দেশে জন্ম নিলে কি আমার কি লাইফটা অন্যরকম হতে পারতো? আমি চিন্তা করি, পরে চিন্তা করি কি না, ওগুলো তো বেশিরভাগই সভ্য দেশ। সো সভ্য দেশে গেলে হয়তো বা আমি একটা সভ্য একটা চাকরির মধ্যে বা একটা কোনো কিছুর মধ্যে গতানুগতিক 9 to 5 বা একটা বিজনেস করে একটা জায়গা পর্যন্ত যেতে পারতাম। এখন যে আমার বোল্ডনেস যেটা আছে, যেটা আমি বিশ্বাস করি, যেটা বলি, হয়তো বা এত প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছি বলে হয়তো বা বলতে পারি। মানে প্রতিকূলতাই আসলে মানুষকে শক্তিশালী করে, মানুষকে শক্তিশালী করে। কিন্তু তুষার ভাই, এখানে আরেকটা কথা আছে। মনে করেন আজকে হয়তো বা আমি সাকসেসফুল হয়েছি বলে আপনার সামনে এসে আমি কথাটা বলতে পারছি, সবাই কিন্তু নট নেসেসারিলি সাকসেসফুল হতে পারে। সো তাদের জন্য প্রতিকূলতা অনেককে ধ্বংস করে দেয়, খুব বাজেভাবে ধ্বংস করে দেয়, পুরো পরিবার সহ ধ্বংস করে দেয়। তাদের কথা চিন্তা করেন, তারা দে আর নোওয়্যার। আমরা আবার আপনার কাছে আসি। 3টা উইশের কথা বলেন, 3টা স্বপ্ন। ধরেন একসময় আপনি যেভাবে বয়স বলেন, একটা 70 বছরের বাঁধন তো হবে একসময়, যদি হয় ইনশাল্লাহ।
তো সেই 70 বছরের বাঁধনের কোনো স্বপ্ন আছে, 60 বছরের বাঁধনের স্বপ্ন, কিংবা বাঁধন কোনো কিছু একটা চায় যেটা এখনো সে পায় নাই? আমি লিখতে চাই। আমার খুব ইচ্ছা যে আমি সিনেমা বানাবো। সো কাহিনী আপনি লিখবেন? আমি লিখতে চাই। আমার লিখার খুব ইচ্ছা। আমি ডিরেক্টর হব কিনা আমি জানি না, বাট লিখা এবং প্রডিউসিং করার ইচ্ছা আছে। বিকজ ডিরেকশন আমার কাছে অনেক কঠিন মনে হয়, বাট আমার স্ক্রিন প্লে লিখার খুব ইচ্ছা। গল্পর বই লিখার চাইতে আমার কাছে মনে হয় যে আমি খুব বেশি মানুষ পর্যন্ত আমি যা বলতে চাই বা যেগুলো আমি দেখাতে চাই সেগুলো আমি বেশি মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবো সিনেমার মাধ্যমে। এটা একটা ইচ্ছা আছে যে আমি আর মানে ওই বয়সে হয়তো আমার একটা দুটো কাজ এরকম হয়ে যাবে। আর হচ্ছে আমার মেয়েটা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এটা আমার একটা স্বপ্ন। আমি আমার মেয়েকে চাই যে ও যাতে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে, ওর মতো ওর জীবনটাকে ও তো যাপন করতে পারে, এটা একটা স্বপ্ন। আর আরেকটা স্বপ্ন হচ্ছে আমি যেই দেশটায় বাস করি সেই দেশটা হঠাৎ করে একদম চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা একটা এমন দেশে বাস করব যেখানে আসলে প্রত্যেকটা মানুষ, সেটা ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকে তার স্বাধীনতা এবং অধিকার বুঝে পাচ্ছে, এবং একটা নারী বান্ধব দেশে আমি বাস করছি। খুবই সুন্দর। আপনার এরকম কয়েকটি ইচ্ছার কথা শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমার কয়েকটা ইচ্ছা আছে। আমি যদি ফিনান্সিয়ালি খুব স্ট্রং হতে পারি, আমার একটা ওল্ড হোম করার ইচ্ছা আছে। আমার একটা ইচ্ছা আছে আমি অ্যানিমালদের নিয়ে কিছু করবো। এগুলো বলার জন্য বলছি না, থাকে না আমার বিগ টাইম অ্যানিমাল লাভার। আর মেয়েদের জন্য কিছু করতে চাই, জানি না, মানে আই রিয়েলি মিনিংফুল কিছু করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে যেগুলো হচ্ছে যাদের বাসায় যারা খুব ভালো ভালো ফ্যামিলির যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের জন্য একটা শেল্টার, কোনো কিছু না বলে যেন তারা আসতে পারে, এরকম কিছু করতে চাই। এগুলোর জন্য প্রচুর টাকা আপনি তো দরকার। আইনি সহায়তা দিতেই পারবেন। আইনি সহায়তা দিতেই পারবো, কিন্তু এটার জন্য টাকা দরকার। সো ইনশাআল্লাহ আই ওয়ান্ট টু মেক মাইসেলফ দ্যাট মাচ কেপেবল। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন সফল হোক। যে স্বপ্ন আপনারা বলেন নাই সেই স্বপ্ন সুন্দর হোক, সফল হোক। এবং অনেক কিছু তো আপনারা বলেন না, যেমন পিয়া কখনো কাঁদে না মানুষের সামনে। আপনি যেমন সবকিছু বলে ফেলেন এবং অনেক ইমোশনাল হয়ে যান, কিন্তু সেই ইমোশন আবার আপনি নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি জানেন যে কাজ করতে হবে। আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আপনি কাজ করেন আমাদের জন্য, আপনি আপনার সন্তান, তাই না? এটা খুব সুন্দর আমার মনে হয়েছে। তো আপনাদের সাথে কথা বলে আমি আবারও নতুন কিছু শিখলাম। কারণ নতুন মানুষ মানেই হচ্ছে, নতুন দিনের মানুষ মানেই হচ্ছে অনেক কিছু শেখার। আর একটা বিষয় হচ্ছে আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে আমাদের বয়স বলেছি। হ্যাঁ, একদম। আর ঈদের দিন আমরা খুব সিরিয়াস আলোচনা করেছি। আমরা খুব সিরিয়াস আলোচনা করেছি। আমাদের কি নিয়ে আলোচনা করা উচিত ছিল আমি জানি না। তুষার ভাই, আপনি প্রোগ্রাম শুনুন। আমি তুষার ভাই, আমরা ফারুক আর আমি, আমার হাজব্যান্ড আর আমি সকালবেলা আমরা ঘুম থেকে উঠি 6:30 7টার থেকে উঠি। তো উঠে আমরা দুইটা প্রোগ্রাম দেখি। এক হচ্ছে আমাদের ব্যাংকক যেতে খুব ভালো লাগে, ব্যাংককের যে ব্লগ থাকে না, একেবারে রাস্তাঘাটের ব্লগ হয়, এটা। আর একটা হচ্ছে আপনার শোটা আমরা দেখি। তুষার ভাই যেই পরিমাণ কথা মানুষকে বলে, আপনি তো শুধু সিনেমা দেখেন, আপনি ওনার বলিউড শো দেখবেন। ও আচ্ছা, আমি কিন্তু অনেক শো কাকে বলে এরকম শো দেখি। আমার কিন্তু এটা একটা আপনার এরকম টক শো দেখতে ভালো লাগে। আপনি রাজনীতি করবেন? আমি রাজনীতি করতে চেয়েছিলাম। আমি অনেক চেয়েছিলাম, আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল। একটু জানি। হ্যাঁ, 2018-তে ইচ্ছা ছিল। তারপরে আমাদের গত গভর্নমেন্টে আমার একটা অফার আসছিল, কিন্তু আপনি তো সেটা নেন না। আমি আসলে গত গভর্নমেন্টেও আসছি, এবং তার আগে 2024-এ যে ইলেকশন হয়েছে ওখানেও আমাদের ডিজিএফআই থেকে আমাকে বলা হয়েছে নমিনেশন নিতে। সো হ্যাঁ, মানে যেহেতু আমি ওদের সাথে কাজ করতাম, চেষ্টা করতে বলেছে। হ্যাঁ, চেষ্টা করতে বলেছে। মানে তাদের গ্রিন সিগন্যালে বেসিক্যালি সবকিছু হতো, আপনি জানেন নিশ্চয়ই, আমরা সবাই জানি সেটা। তো তাদের গ্রিন সিগন্যাল ছিল বলেই তারা আমাকে বলেছিল যে আপনি নমিনেশনটা নেন। তো কিন্তু আমার কাছে আসলে 2018-র ইলেকশন ক্যাম্পেইনটা আমি করেছি আমার নিজের একটা স্বার্থের কারণে। তো সেটা আমি বলেছি, এটা আর আমরা বলবো না। তো তখন আমার একটা ইচ্ছা ছিল। তখন আপনার এই যে মেয়ের কাস্টাডি ইত্যাদি সব লড়াই চলছিল। আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু আমি তারানা হালিমের অনেক ক্লোজ ছিলাম ভাইয়া। সো আমি তারানা হালিম আপুকে এমনভাবে সাফার করতে দেখেছি, অ্যান্ড দেন আমার রিয়েলাইজেশন হচ্ছে যে আমার যে ফ্রিডম, আমি যে ফ্রিডমটার খোঁজে আছি, সেইটা একদম হারিয়ে যাবে আমি যদি আসলে কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করি। সেটা আমার পক্ষে সম্ভব না। সো এখন আর কোনো ইচ্ছা নাই। তো আমরা
আবারও আশা করছি যে আপনারা এরকমই সোনালী মানবী থাকবেন, আপনাদের গল্পগুলি এরকমই হবে এবং আপনারা সফল হবেন আরও বেশি এবং যার যেটা হওয়ার ইচ্ছা সেটা হতে পারবেন এবং আপনারা এরকম স্বাধীনই থাকবেন। ইয়েস। যা বলতে চান সেটা বলতে পারবেন, যা করতে চান সেটা করতে পারবেন, যে Yeah. পোশাক আপনারা পছন্দ করেন সেটাই পরতে পারবেন এবং শত প্রতিকূলতা এবং শত নিষ্ঠুরতার মধ্যেও অনেক ধরনের আচরণের মধ্যেও আপনারা এইরকমই থাকবেন। থ্যাংক ইউ। আমাদের ঈদ আসলে আনন্দের হওয়া উচিত। আমরা ঈদে আজকে একটু ভারী কথা বলেছি, কিন্তু আমরা যে দুজনের সঙ্গে কথা বলেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকেই আসলে সাধারণ মানুষ, প্রত্যেকেরই সাধারণ গল্প আছে, কাজ আছে এবং তারা প্রত্যেকেই একটি বিষয়ের কথা বলেছেন, সেটি হচ্ছে তারা একটা স্বাধীন জীবন চান। তারা এমন একটা জীবন চান যে জীবন তারা তাদের মতো করে বাঁচতে পারবেন। আমরা প্রত্যেকেই যদি আমাদের জীবনটা আমাদের মতো করে বাঁচতে পারি অথবা পারতাম, তাহলে হয়তো পৃথিবী আরও অনেক সুন্দর হতো। কিন্তু তারপরেও পৃথিবী অনেক সুন্দর এবং আজকের দিনটাও অনেক সুন্দর। আজকে ঈদ এবং এই ঈদে আমরা যেন এই যত ঘৃণা, বিদ্বেষ, যত ধরনের শত্রুতা, এই সব কিছু আমরা হারিয়ে ফেলি এবং আমরা যেন একটা সুন্দর আগামীকাল থেকেই শুরু করতে পারি। আগামীকাল কেন, এই অনুষ্ঠান থেকেই শুরু হোক না। যে যা করতে চেয়েছিলেন সেটাই করার চেষ্টা করে দেখুন, হয়তো সফল হবেন। আর যদি ব্যর্থ হন, তাহলে এই ব্যর্থ হওয়ার গল্পটাও আপনাকে পরের সফলতার জন্য উৎসাহ দেবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং জান্নাতুল পিয়া এবং আজমেরী হক বাঁধনকেও অনেক ধন্যবাদ। তারা ঈদের মধ্যে আপনাদের সঙ্গে এতটা সময় কাটিয়েছেন। আপনাদের হয়ে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম। আজকের মতো বিদায়, চলমান দেখতে থাকবেন।